গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 1 এপ্রিল 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, সম্প্রতি 2026 সালে কোন টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন জিতে মর্যাদাপূর্ণ সানশাইন ডাবল সম্পন্ন করেছেন? জনিক সিনার 2026 সালে ইন্ডিয়ান ওয়েলস আর মায়ামি ওপেন জিতে সানশাইন ডাবল সম্পন্ন করেছেন। এটাকে সানশাইন ডাবল বলা হয়। এই ইতালির জনিক সিনার ফাইনালে চেক রিপাবলিকের জিরি লেহেচাকাকে 6-4 আর 6-4 সেটে হারিয়ে এই টাইটেল জিতেছেন। এবং এটার সাথে সাথে 24 বছর বয়সী সিনার একই মরশুমে ইন্ডিয়ান ওয়েলস আর মায়ামি ওপেন, যেহেতু দুটো টুর্নামেন্টই জিতেছে, তাই টেনিসের অত্যন্ত কঠিন যে সানশাইন ডাবল সেটা সম্পন্ন করেছেন। 2017 সালে কিংবদন্তি রজার ফেডারারের পর জনিক সিনার এই প্রথম পুরুষ খেলোয়াড় যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। টেনিস ইতিহাসে জনিক সিনারই একমাত্র খেলোয়াড় যিনি এই দুটো টুর্নামেন্টের একটা সেটও না হেরে এই সানশাইন ডাবল জয় করার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড করেছেন। তো এখানে তোমাদের দেখবে এসএসসি তে এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের টার্ম নিয়ে জিজ্ঞাসা করা হয় যে সানশাইন ডাবল জিনিসটা কি। তো ভালো করে নোট করে রাখবে ব্যাপারটা। দেখো, আমি 2025 সালের যারা যারা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল তাদের মেইন সিঙ্গেলসের তালিকাটা এখানে দিয়েছি, একবার ভালো করে রিভিশন করে নাও। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইয়ানিক সিনার, মানে জনিক সিনার ইটালির। ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ স্পেনের। উইম্বলডন জনিক সিনার ইটালি। আর ইউএস ওপেন কার্লোস আলকারাজ স্পেনের। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ম্যাডিসন কিস আমেরিকার, এটা আমাদের ওমেন সিঙ্গেলসের তালিকা। ফ্রেঞ্চ ওপেন কোকো গফ পেয়েছিলেন আমেরিকার প্লেয়ার। উইম্বলডন পেয়েছিলেন ইগা সুইটেক পোল্যান্ডের প্লেয়ার। আর ইউএস ওপেন আরিনা সাবালেঙ্কা বেলারুসের প্লেয়ার পেয়েছিলেন। 2026-এর গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে। তো পুরুষ এককে জিতেছেন কার্লোস আলকারাজ ফ্রম স্পেন অ্যান্ড মহিলা এককে জিতেছেন এলিনা রায়বাকিনা ফ্রম কাজাকিস্তান। এরপরে ভারতীয় বিমান বাহিনী তাদের MiG-29 ফাইটার জেটগুলোতে সম্প্রতি কোন আধুনিক স্বল্প পাল্লার আকাশ থেকে আকাশ আঘাতকারী ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা করেছে? তো দেখো, আসরাম নামের একটা মানে শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করার পরিকল্পনা করেছে MiG-29-এ আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স। তো দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আসরাম। এই আসরামটাকে এখানে ইনস্টল করা হবে। এটা আমাদের MiG-29, যে ঠিক আছে, এই MiG-29-এ আমাদেরকে এটা ইনস্টল করা হবে, সেটা বলা হচ্ছে MiG-29 ইউপিজি যুদ্ধ বিমান এগুলো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এগুলোরই শক্তি বাড়ানোর জন্য আসরাম মিসাইল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পুরো নাম হচ্ছে অ্যাডভান্সড শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, উন্নত স্বল্পপাল্লার আকাশ থেকে আকাশে আঘাতকারী ক্ষেপণাস্ত্র। এটা ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা এমবিডিএ দ্বারা তৈরি করা হয়েছে। একটা উইদিন ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ চোখে দেখায় থাকা শত্রুপক্ষের বিমানকে নিমেষে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এর লম্বা মানে দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2.9 মিটার আর ওজন প্রায় 88 কিলোগ্রাম। শব্দের চেয়ে 3 গুণেরও বেশি গতিতে ম্যাক 3 স্পিডে ছুটতে পারে। 25 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটা ফায়ার অ্যান্ড ফরগেট, অর্থাৎ নিক্ষেপ করার পর সেটা আর কি ভুলে গেলে ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তিতে কাজ করে, অর্থাৎ পাইলট একবার টার্গেট লক করে মিসাইলটা ছুড়ে দেওয়ার পর বিমান নিয়ে অন্য দিকে চলে যেতে পারেন। মিসাইল নিজেই গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এতে উন্নত ইনফ্রারেড সিকার বা হিট সিকিং প্রযুক্তি রয়েছে, যেটা শত্রুর বিমানের ইঞ্জিনের তাপ বা ধোঁয়ার চিনে তাকে ধাওয়া করে, মানে পিছন পিছন যায় আর কি। আর আচ্ছা, এর পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে এই ব্যাচেসগুলো চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো ফ্রি ক্লাসের পাশাপাশি। রেলওয়ে, WBCS, এসএসসি সমস্ত পরীক্ষার জন্যই এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস অ্যাভেলেবেল তোমাদের। এছাড়া প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ইবুক সেকশানে, কোর্স সেকশানে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার টেস্ট সিরিজ এগুলো সমস্তটাই পাবে। আর আমাদের টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো সমস্ত ক্লাসের আপডেটের জন্য।
নেক্সট 2026 সালের 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমে সুনীল নারিন আইপিএলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি ক্রিকেটার হয়েছেন। তিনি কার রেকর্ড ভেঙেছেন? তো ইনি অ্যাকচুয়ালি কিরণ পোলার্ডের রেকর্ড ভেঙেছেন। সুনীল ফিলিপ নারিন এনার পুরো নাম। ইনি ত্রিনিদাদের একজন ক্রিকেট প্লেয়ার, যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিকভাবে খেলেন। ডিসেম্বর 2011-তে ওয়ানডেতে অভিষেক হয় এনার। 190টা ম্যাচ খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিরণ পোলার্ড 189টা ম্যাচ খেলেছেন। এবি ডিভিলিয়ার্স 184টা ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার আরসিবি আর দিল্লি ক্যাপিটালসের হয়ে। তারপর দিল্লি দেয়ার ডেভিলস। ডেভিড ওয়ার্নার 184টা ম্যাচ খেলেছেন দিল্লি ক্যাপিটালস আর সানরাইজার হায়দ্রাবাদের হয়ে। আর ব্রাভো 161টা ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সম্প্রতি আদানি ডিফেন্স ভারতীয় সেনাকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে প্রথম ব্যাচে 2000টা প্রহার লাইট মেশিন গান সরবরাহ করেছে। এই অস্ত্রটা মূলত কোন বিশ্বখ্যাত ইসরায়েলি রাইফেলের ভারতীয় রূপ? এটা নাগেব NG7-এর একটা ভারতীয় রূপ। ঠিক আছে। নির্ধারিত সময়ের প্রায় 11 মাস আগেই আদানি ডিফেন্স ভারতীয় সেনার হাতে 2000টা প্রহার LMGর প্রথম ব্যাচ তুলে দিয়েছে। মোট 40,000টা অর্ডার ছিল। এই প্রজেক্টে আদানি ডিফেন্সের সাথে যুক্ত রয়েছে বিখ্যাত ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ। ইসরায়েলি রাইফেল নেগেভ NG7-এর ভারতীয় সংস্করণ হচ্ছে এই প্রহার। ওকে, ঠিক এই জিনিসটার ভারতীয় ভার্সন, ইন্ডিয়ান ভার্সন এটা। ঠিক আছে, নেগেভ NG7। ঠিক আছে, এই যে এরকমভাবে করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইসরায়েলি রাইফেল আর এটা হচ্ছে ভারতীয় প্রহার। আচ্ছা, এইবার দেখো, মধ্যপ্রদেশের গোয়ালিয়র অবস্থিত আদানি ডিফেন্সের সর্বাধুনিক স্মল আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিটে এই অস্ত্রগুলো তৈরি হচ্ছে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 7.62 মিটার ক্যালিবার, প্রায় 7.6 কেজি এটার ওজন। মানে এই ক্যাটাগরির অন্যান্য রাইফেলের চেয়ে বেশ হালকা। 1000 মিলিমিটার দৈর্ঘ্য এবং ফোল্ডেড স্টকের সাহায্যে একে 820 মিলিমিটার পর্যন্ত ছোট করা যায়। ওপেন বোল্ট সিস্টেমের একটা মেকানিজম এটাতে ইউজ করা হয়েছে। এটা অত্যন্ত হাই প্রেসিশন, মানে নিখুঁত নিশানা এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে সহজে বহনযোগ্য, ওই জন্য একটু হালকা করা হয়েছে। এরপরে সম্প্রতি ভারতীয় হকি দলের কোন বিখ্যাত ফরওয়ার্ড আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করেছেন? গুরজান সিং, বিখ্যাত ফরওয়ার্ড, ইনি আন্তর্জাতিক হকি থেকে রিসেন্টলি অবসর ঘোষণা করেছেন। ভারতীয় পুরুষ হকি দলের অভিজ্ঞ ফরওয়ার্ড গুরজান সিং, নামটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের। মোট 130টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 33টা গোল করেছেন। 2022-এ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন, 2017-তে এশিয়া কাপে স্বর্ণপদক। হকিতে তার অসামান্য অবদানের জন্য 2021 সালে ভারত তাকে দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারে ভূষিত করে। ভারতের প্রথম পরীক্ষামূলক হাইড্রোজেন ট্রেনটা কোন রুটে চালানো হবে? জিন্দ থেকে সোনিপত, হরিয়ানা। দেখো, ভারতীয় রেল সফলভাবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের অসিলেশন ট্রায়াল, দোলন বা কম্পন পরীক্ষা সম্পন্ন করেছে। এর কোচগুলোর প্রাথমিক পরীক্ষা চেন্নাইয়ে করা হয়েছিল। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটা পরীক্ষামূলকভাবে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে চালানো হবে। এটা প্রায় 90 কিলোমিটার দীর্ঘ একটা রুট। ভারতের তৈরি হাইড্রোজেন ট্রেনের ইঞ্জিনের ক্ষমতা হবে প্রায় 1200 হর্স পাওয়ার। এরপরে সম্প্রতি কোন আফ্রিকান দেশ তাদের তীব্র বিদ্যুৎ ঘাটতি মেটাতে লেক কারিবার উপর 500 মেগাওয়াট ক্ষমতার একটা বিশাল ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে তাদের তীব্র বিদ্যুৎ ঘাটতি মেটাতে এবং শক্তির উৎস বহুমুখী করতে কারিবা বাঁধে একটা 500 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে। গ্রিন হাইব্রিড পাওয়ার এবং ইন্টেন্সিভ এনার্জি ইউজার্স গ্রুপের যৌথ উদ্যোগে এই প্রকল্পটা বাস্তবায়িত হতে চলেছে। এই ভাসমান সোলার প্ল্যান্টটা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার লেক কারিবার উপর স্থাপন করা হবে। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে একটা স্থলবেষ্টিত দেশ হচ্ছে জিম্বাবুয়ে। এর রাজধানীর নাম হারারে। এরপরে ভারতের সর্বশেষ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2025-এর রিপোর্ট অনুযায়ী শিক্ষিত ব্যক্তিদের বেকারত্বের হার কমে কত হয়েছে? 6.5%। ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক কর্তৃক প্রকাশিত সর্বশেষ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2025 থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। শিক্ষিত ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার 2024 সালে 7% ছিল, সেখান থেকে কমে 2025 সালে 6.5% হয়েছে। এটা
দক্ষ কর্মীদের জন্য ভালো কাজের সুযোগ বৃদ্ধির ইঙ্গিত দেয়। 15 বছরের বেশি বয়সীদের মধ্যে ভারতের সামগ্রিক বেকারত্বের হার দাঁড়িয়েছে 3.1%। যুবকদের মধ্যে বেকারত্বের হার 10.3% থেকে কমে 9.9% হয়েছে, অর্থাৎ 15 থেকে 29 বছর বয়স যাদের তাদের। শহরাঞ্চলে মহিলাদের বেকারত্বের হার 6.7% থেকে কমে 6.4% হয়েছে। একই সাথে বেতনভোগী আর স্বনির্ভর কাজে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। ভারতে স্থায়ী আর বেতনভোগী চাকুরিজীবীর হার 22.4% থেকে বেড়ে 23.6% হয়েছে। অন্যদিকে সেলফ এমপ্লয়েড কর্মীর সংখ্যা কিছুটা কমেছে। কৃষির ক্ষেত্রের উপর নির্ভরতা কমে উৎপাদন আর পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে। এরপরে সম্প্রতি খবরের শিরোনামে থাকা ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের বন্যপ্রাণী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্মকর্তারা হোপ আইল্যান্ডে প্রায় 20,000 অলিভ রিডল কচ্ছপের ডিম সফলভাবে সংরক্ষণ করেছেন। এটা অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর মোহনাতে রয়েছে, যেটা করিঙ্গা নদী বঙ্গোপসাগরের সাথে মিশেছে আর কি। 1978 সালে এটা প্রতিষ্ঠিত হয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, প্রথমটা পশ্চিমবঙ্গের সুন্দরবন। এখানে রাইজোফোরা, অ্যাভিসেনিয়া, সোনোডেসিয়া এই ধরনের বিখ্যাত ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচুর্য দেখা যায়। এই অভয়ারণ্যটা বিলুপ্তপ্রায় স্মুথ কোটেড ওটার এবং ফিশিং ক্যাটের গুরুত্বপূর্ণ বাসস্থান। এছাড়া ব্ল্যাক ক্যাপ কিংফিশার, গাংচিল, স্যান্ডপাইপার পাখির মতো পরিযায়ী পাখিরাও এখানে আসে। সম্প্রতি ভারতের কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রজাপতির একটি সম্পূর্ণ নতুন প্রজাতি ইউথালিয়া জুবিন গার্গি আবিষ্কৃত হয়েছে? এটা আবিষ্কৃত হয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ, এর সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের তালিকায় যুক্ত হয়েছে এটা নতুন প্রজাপতিটার নাম রাখা হয়েছে ইউথালিয়া জুবিন গার্গি। এটা ইউথালিয়া গণের অন্তর্গত, দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ব্যাপকভাবে রয়েছে। এই গণের প্রজাতিগুলো সাধারণত বনের বাস্তুতন্ত্রের সাথে যুক্ত থাকে। এদের মাটির মতো বাদামি রঙের ডানা থাকে এবং ডানার উপর হালকা রঙের ছোপ বা দাগ দেখা যায়। এদের শান্ত প্রকৃতির এবং কম দূরত্বের উড়ানের জন্য চেনা যায়। এই নতুন প্রজাতিটা মূলত 600 থেকে 750 মিটার উচ্চতায় আধা চিরহরিৎ বা সেমি এভারগ্রিন অরণ্যে বাস করে। এরা বনের শীতল আর ছায়াযুক্ত অংশ পছন্দ করে। এরপরে সার তৈরি সমুদ্রের তলদেশের মানচিত্রে ব্যবহৃত SWOT মানে সারফেস ওয়াটার অ্যান্ড ওশেন টোপোগ্রাফি স্যাটেলাইটটা মূলত নাসার কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার একটা যৌথ মিশন? ফ্রান্সের। নাসা তাদের SWOT অর্থাৎ সারফেস ওয়াটার অ্যান্ড ওশেন টোপোলজি স্যাটেলাইটের পাঠানো তথ্য ব্যবহার করে সমুদ্রের তলদেশের অত্যন্ত নিখুঁত এবং বিস্তারিত একটা মানচিত্র তৈরি করেছে। 2022 সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ফ্রান্সের স্পেস এজেন্সি CNES এর যৌথ উদ্যোগে এই উপগ্রহটা উৎক্ষেপণ করেছে। এর মূল লক্ষ্য পৃথিবীর সমস্ত নদী, হ্রদ, জলাশয় আর সমুদ্রের জলের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণ করা। এই স্যাটেলাইটে কাব অ্যান্ড র্যাডার ইন্টারফেরোমিটার নামের একটা বিশেষ যন্ত্র লাগানো আছে, যেটা পৃথিবী পৃষ্ঠের মাইক্রোওয়েভ সংকেত পাঠায় এবং সেই সংকেত ফিরে আসার সময় বিশ্লেষণ করে জলের উচ্চতার গভীরতা নিখুঁতভাবে মাপে। স্যাটেলাইটটা প্রতি 21 দিনে পৃথিবীর প্রায় 90% এলাকা জলের মানচিত্র তৈরি করতে পারে এবং 330 ফুটের চেয়েও চওড়া প্রায় সমস্ত নদী এবং 5 একরের চেয়ে বড় প্রায় 10 লক্ষাধিক হ্রদ বা জলাশয়কে পর্যবেক্ষণ করতে সক্ষম। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। সতীদাহ প্রথা 1829 সালের 4 ডিসেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেছিলেন। লাবণের নৃত্যটা মহারাষ্ট্রের। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় রয়েছে? আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে মার্চ মাসে অনুষ্ঠিত 8ম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কাকে মর্যাদাপূর্ণ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভূষিত করা হয়েছে? জাফর ইকবাল। সম্প্রতি ভারতের সংস্কৃতি মন্ত্রক দেশের লোক ও আদিবাসী সঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কার সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি স্বাক্ষর করেছে? ইউটিউব। 2023 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রসবজনিত কারণে বছরে আনুমানিক কতজন মায়ের মৃত্যু হয়েছে? 24,700 জন। 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করা
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন কোন দেশের নাগরিক? স্পেন। 2026 সালের 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবসের কততম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং এই বছরের মূল অনুষ্ঠানটি কোন শহরে আয়োজিত হয়েছিল? 64তম বর্ষপূর্তি এবং লাক্সেমবার্গ সিটিতে। 2026 সালের মার্চ মাসে কাকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সম্প্রতি কোন দেশের ফুজিৎসু কোম্পানি প্রতিরক্ষা ও দুর্যোগ মোকাবিলা ক্ষেত্রের জন্য বিশ্বের প্রথম 1 মেগাপিক্সেলের বেশি ক্ষমতা সম্পন্ন ডুয়াল ব্যান্ড T2SL ইনফ্রারেড সেন্সর তৈরি করেছে? জাপান। 2026 সালের মার্চ মাসে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকট মোকাবিলায় যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন তার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জর্জ মোরেইরা দে সিলভা। সম্প্রতি ভারত কোন শহরে মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের একটি গুরুত্বপূর্ণ নৌমহড়া আয়োজন করেছে? কোচি। 2026 সালের মার্চ মাসে আদানি পোর্টস ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ চালু করেছে। এর অধীনে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরীয় রুট সুরক্ষার জন্য কোন বন্দরটিকে নির্দিষ্ট করা হয়েছে? গোপালপুর বন্দর। 2026 সালের 28শে মার্চ বিশ্বজুড়ে পালিত হওয়া পরিবেশ সচেতনতামূলক আন্দোলন আর্থ আওয়ারের কততম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং এটি প্রথম কোন দেশে শুরু হয়েছিল? 20তম বর্ষপূর্তি এবং অস্ট্রেলিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা আমাদের পেড ব্যাচ বা ইবুক এর জন্য এনরোল করতে চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।